নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের আসন্ন সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু জিকে নিয়ে আলোচনা করব। তো চলো আজকের ক্লাস শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে? বুল অ্যান্ড বিয়ার শব্দ দুটি কিসের সঙ্গে জড়িত? বুল অ্যান্ড বিয়ার শব্দ দুটি কিসের সঙ্গে জড়িত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, শেয়ার বাজার বা শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত। তারপর দেখো, অর্থনীতি রিলেটেড কিছু উল্লেখযোগ্য কি পয়েন্টস কি রয়েছে। 1976 সালে অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ প্রথম অর্থনীতির সংজ্ঞা দিয়েছেন, ভারতের অর্থনীতি হলো এক প্রকার মিশ্র অর্থনীতি। ভারতের অর্থনীতির প্রথম ক্ষেত্র হলো কোনগুলো? ভারতীয় অর্থনীতির প্রথম ক্ষেত্র কৃষিকাজ, পশুপালন, দুগ্ধজাত দ্রব্য উৎপাদন, মৎস্য প্রতিপালন। ভারতের অর্থনীতির সেকেন্ডারি সেক্টর বা গৌণ ক্ষেত্র কোনগুলো? খনন কাজ, নির্মাণ কাজ, বিদ্যুৎ, জল সরবরাহ। ভারতীয় অর্থনীতির তৃতীয় বা টার্সিয়ারি সেক্টর হল পরিবহন, ব্যবসা, পরিষেবা। জাতীয় আয় প্রথম নির্ধারণ কে করেন? দাদাভাই নওরোজি সর্বপ্রথম জাতীয় আয় নির্ধারণ করেন। প্রথম সরকারি প্রচেষ্টায় জাতীয় আয় গণনা করেন কে? প্রশান্তচন্দ্র মহালানবিশ। 1950 সালের 15ই মার্চ প্ল্যানিং কমিশন গঠিত হয়, যার সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। প্ল্যানিং কমিশন পরিবর্তিত হয়ে নীতি আয়োগ গঠিত হয় 2015 সালে 1 জানুয়ারি। এনডিসি অর্থাৎ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল গঠিত হয় কবে? 1952 সালে। তারপর দেখো, বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত? 1951 থেকে 56 সাল পর্যন্ত। এই পরিকল্পনা হ্যারোড ডোমার মডেলের উপর তৈরি এবং এই পরিকল্পনায় কৃষিকাজের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। তারপর দেখো, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এর সময়কাল 1956 থেকে 1961। প্রশান্তচন্দ্র মহালানিশ পরিকল্পনার ওপর এই পরিকল্পনা গড়ে ওঠে। এই পরিকল্পনায় ভারী শিল্পের ওপর জোর দেওয়া হয়। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত? 1961 থেকে 66। এই পরিকল্পনার উদ্দেশ্য ছিল ভারতের অর্থনৈতিক স্বনির্ভর করা। এই সময়কালে 1962 সালে ভারত চীনের যুদ্ধ, 1965 সালে ভারত ও পাকিস্তান যুদ্ধ সংগঠিত হয়েছিল। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় 1966 থেকে 69। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় 1966 থেকে 69, এই 3 বছর সময়কে প্ল্যান হলিডে বা পরিকল্পনার বিরতির সময়কাল বলা হয়। তারপর দেখো, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এর সময়কাল কত? 1969 থেকে 1974। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল। পঞ্চম পরিকল্পনার সময়কাল কত? 1974 থেকে 1979। এই পরিকল্পনার সময়ে গরিবি হাটাও স্লোগান আমরা দেখতে পাই ইন্দিরা গান্ধীর সময়কালে। রোলিং প্ল্যান বা ঘূর্ণমান পরিকল্পনা 1978 থেকে 83 এই সময়কাল ছিল। এনআইটিআই অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, 1770 সালে হিন্দুস্তান ব্যাংক স্থাপনের মাধ্যমে ভারতের ব্যাংকের ব্যবস্থার সূত্রপাত হয়। কলকাতা, মাদ্রাস ও বোম্বে এই 3টি ব্যাংক একত্রিত হয়ে 1921 সালে ইম্পেরিয়াল ব্যাংক তৈরি হয়েছিল, যা 1955 পর্যন্ত চলছিল। 1925 সালে রয়্যাল কমিশন অফ ইন্ডিয়া কারেন্সি অ্যান্ড ফাইন্যান্স প্রতিষ্ঠিত হয়। 1935 সালের 1 এপ্রিল আরবিআই বা রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা হয়, যার সদর দপ্তর মুম্বাইয়ে অবস্থিত। রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল 1949 সালে। আরবিআইয়ের প্রথম ভারতীয় অধ্যক্ষের নাম কি? সিডি দেশমুখ। মনমোহন সিং একমাত্র প্রধানমন্ত্রী যিনি আরবিআইয়ের অধ্যক্ষ ছিলেন। আরবিআইয়ের সদর দপ্তর কলকাতা থেকে বোম্বেতে স্থানান্তরিত হয় কবে? 1937 সালে। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া 1955 সালে স্টেট ব্যাংকে পরিবর্তিত হয়। 1969 সালে 14টি ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল। নাবার্ড, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, নাবার্ড প্রতিষ্ঠা হয়েছিল 1982 সালে। বি শিবরামন কমিটির সুপারিশে নাবার্ড প্রতিষ্ঠা হয়েছিল। 1982 সালে এক্সিম ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল। অর্থ কমিশন গঠিত হয় 1951 সালে। অর্থ কমিশনের কথা উল্লেখ আছে ভারতের সংবিধানের 280 ধারাতে। রাষ্ট্রপতির প্রতি 5 বছর অন্তর এটি গঠন করেন। একজন সভাপতি ও 4 জন সদস্য নিয়ে এই অর্থ কমিশন গঠিত হয়। তারপর দেখো, বিভিন্ন বিপ্লব সম্পর্কিত কি পয়েন্টস। সবুজ বিপ্লব হয়েছিল 1960-এর দশকে পাঞ্জাব, হরিয়ানাতে মূলত গম উৎপাদনের উপর জোর দেওয়া হয়েছিল। ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় কাকে? এম.এস. স্বামীনাথনকে। আন্তর্জাতিক ক্ষেত্রে সবুজ বিপ্লবের জনক বলা হয় কাকে? নরম্যান বোরলগকে। রামধনু বিপ্লব হল
পুরো কৃষিক্ষেত্রে বিপ্লব। ভারতের প্রথম শিল্পনীতি গঠিত হয়েছিল কবে? 1948 সালে। তখন শিল্পমন্ত্রী কে ছিলেন? শ্যামাপ্রসাদ মুখার্জি। 1956 সালের শিল্পনীতি মহালানবিশ মডেলের উপর তৈরি হয়েছিল। আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড গঠিত হয় 1945 সালে। সদস্য রয়েছে কয়টি দেশ? 189টি দেশ। বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রতিষ্ঠা হয়েছিল কবে? 1995 সালে। আইপিটি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? 76.26%। অর্থনীতির জনক কাকে বলা হয়? অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়। কার অধ্যক্ষতায় 1947 সালে আর্থিক কার্যক্রম সমিতি গঠিত হয়? জওহরলাল নেহরুর অধ্যক্ষতায়। পরিকল্পনা কমিশন গঠিত হয় 1950 সালে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য ছিল খাদ্য সমস্যা দূরীকরণ। ভারতীয় অর্থনীতিকে কি বলে? উন্নয়নশীল অর্থনীতি বলে। জওহর রোজগার যোজনা কোন পরিকল্পনা প্রবর্তিত হয়? সপ্তম পরিকল্পনায়। অপারেশন বর্গা চালু হয় কোথায়? পশ্চিমবঙ্গে। রাউরকেল্লা ও দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্প স্থাপিত হয় কোন পরিকল্পনায়? দ্বিতীয় পরিকল্পনায়। মিড ডে মিল চালু হয় কবে? 1995 সালে। মুদ্রাস্ফীতির ফলে লাভবান হন যারা ঋণ নিয়ে থাকেন এবং ক্ষতিগ্রস্ত হয় যারা ঋণ দান করেন। ভারতীয় অর্থনীতির উদারীকরণ শুরু হয় 1991 সালে। 1 টাকার নোটে কার সই থাকে? ভারত সরকারের অর্থ সচিবের সই থাকে। কত টাকার ভারতীয় নোটে মঙ্গলযানের ছবি আছে? 2000 টাকার নোটে। কত সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতে কাগজের টাকা চালু করে? 1938 সালে। কত টাকার নোটে গন্ডার হাতি বাঘের ছবি আছে? 10 টাকার নোটে গন্ডার হাতি ও বাঘের ছবি আছে। 10 টাকার নোটে বর্তমান কিসের ছবি আছে? কোণার্কের সূর্য মন্দিরের ছবি আছে। 20 টাকার নোটে কিসের ছবি আছে? ইলোরার গুহার ছবি আছে। সংসদ ভবন ও হাম্পির রথের ছবি আছে 50 টাকার নোটে। 100 টাকার নোটে রানী কি ভাবের ছবি আছে। সাঁচি স্তূপের ছবি আছে 200 টাকার নোটে। লালকেল্লার ছবি আছে 500 টাকার নোটে। কত সালে স্বাধীন ভারতের প্রথম নোট বাতিল হয়েছিল? 1978 সালে। পরিবার পরিকল্পনা গৃহীত হয় কত সালে? 1952 সালে। পশ্চিমবঙ্গের নিজস্ব শিল্পনীতি ঘোষিত হয় কবে? 1994 সালে পশ্চিমবঙ্গের নিজস্ব শিল্পনীতি ঘোষিত হয়। দ্বাদশ অর্থ কমিশনের সভাপতি কে ছিলেন? CR রঙ্গরাজন ছিলেন দ্বাদশ অর্থ কমিশনের সভাপতি। বন্ধুরা, আরেকটি কথা, WBP কনস্টেবল, SI অ্যান্ড KP কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, GK, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই। পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস PDF অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের SIতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। পরবর্তী প্রশ্ন, বিজ্ঞানের যে শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে? তাকে এন্টোমোলজি বলা হয়। কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় যে শাখায়, তাকে এন্টোমোলজি বলা হয়। তারপর দেখো বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা। হর্টিকালচার কি? উদ্যান পালন বিদ্যা সম্পর্কিত বিদ্যাকে বলা হয় হর্টিকালচার। পাখি পালন বিদ্যাকে কি বলা হয়? এভিকালচার। মৌমাছি পালন সংক্রান্ত বিদ্যা কি নামে পরিচিত? এপিকালচার। আরবোরিকালচার কাকে বলা হয়? গাছ ও শাকসবজি চাষ সংক্রান্ত বিদ্যাকে আরবোরিকালচার বলা হয়। ব্যাঙ চাষ সংক্রান্ত বিদ্যা কি নামে পরিচিত? ফ্রগ কালচার।
পিসি কালচার কাকে বলা হয়? মৎস্য চাষ সংক্রান্ত বিদ্যাকে পিসি কালচার বলা হয়। চিংড়ি চাষ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? প্রোনোকালচার। রেশম চাষ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? সেরিকালচার। মুক্তা চাষ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? পার্ল কালচার। হাঁস মুরগি পালন বিদ্যাকে কি বলা হয়? পোলট্রি ফার্মিং। তাহলে পোলট্রি ফার্মিং কি? হাঁস মুরগি পালন বিদ্যাকে পোলট্রি ফার্মিং বলা হয়। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণের কবি কে ছিলেন, বা কাকে বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, ঈশ্বরচন্দ্র গুপ্তকে। ঈশ্বরচন্দ্র বাংলা সাহিত্যের ইতিহাসে যুগসন্ধির কবি হিসেবে পরিচিত, কারণ তিনি সমকালের সামাজিক ও ঐতিহাসিক বিষয় নিয়ে কবিতা রচনা করলেও তার ভাষা, ছন্দ ও অলঙ্কার ছিল মধ্যযুগীয়। তারপর দেখো বিভিন্ন কবি এবং তাদের ছদ্মনাম। মালাধর বসু কোন ছদ্মনামে লিখতেন? গুণরাজ খান। দীপেন্দ্রনাথ সান্যাল নীলকণ্ঠ নামে। মোহিতলাল মজুমদার সত্যসুন্দর দাস। ভবানী সেনগুপ্ত কোন ছদ্মনামে লিখতেন? চার্ণক সেন। দীনবন্ধু মিত্র কোন ছদ্মনামে লিখতেন? CF এন্ডু। গোপাল হরি দেশমুখ লোকহিত নামে লিখতেন। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় চন্দ্রহাস নামে লিখতেন। পূর্ণেন্দু পত্রী সমুদ্রগুপ্ত নামে লিখতেন। মণিশঙ্কর মুখোপাধ্যায় শঙ্কর নামে লিখতেন। রাসবিহারী বসু কোন নামে লিখতেন? রসিক ঠাকুর। কালিদাস রায় বেতাল ভট্ট। বিমল কর বিদুর নামে লিখতেন। সৈয়দ মুস্তাবা আলী প্রিয়দর্শী নামে লিখতেন। কামিনী রায় জনৈক বঙ্গমহিলা নামে লিখতেন। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার দৃষ্টিহীন মধুসূদন মজুমদার নামে লিখতেন। মনীষ ঘটক যুবনাশ্য নামে লিখতেন। স্বপন বুড়ো ছদ্মনাম কি? অখিল নিয়োগী। বিকর্ণর ছদ্মনাম নারায়ণ সান্যাল। পরবর্তী প্রশ্ন, কোনটিকে কৃষকের প্রকৃত বন্ধু বা প্রাকৃতিক লাঙল বলা হয়? কোনটিকে কৃষকের প্রকৃত বন্ধু বা প্রাকৃতিক লাঙল বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, কেঁচোকে কৃষকের বন্ধু বলা হয়। কেঁচো মাটিতে গর্ত খুঁড়ে মাটিকে ছিদ্রযুক্ত করে, তাই তাদের কৃষকের বন্ধু বলা হয়। কেঁচোর নাইট্রোজেন বর্জ্য এবং অন্যান্য বর্জ্য পদার্থ উদ্ভিদের খাদ্য তৈরি করে। কেঁচো দ্বারা মাটির উর্বরতা বৃদ্ধির এই প্রক্রিয়াকে ভার্মি কম্পোস্টিং বলা হয়। মাছ ধরার জন্য কেঁচো মাছের টোপ হিসেবে ব্যবহার করা হয়। ভারতের কিছু আদিবাসী জন্ডিস, পাইলস, ডায়রিয়া, মূত্রাশয়, পাথর ইত্যাদি নিরাময়ে ওষুধ হিসেবে কেঁচো ব্যবহার করে। বাংলাদেশের কোন সাঁতারু ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন? বাংলাদেশের কোন সাঁতারু ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, ব্রজেন দাস ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন। ব্রজেন দাস ছিলেন একজন বাঙালি সাঁতারু। তিনি প্রথম দক্ষিণ এশীয় ব্যক্তি যিনি সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পাড়ি দেন। 1958 সালের 18ই আগস্ট তিনি এই কৃতিত্ব অর্জন করেন। পরবর্তী প্রশ্ন, মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে কোন নদী? কোন নদী মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ভাগীরথী নদী। ভাগীরথী নদী মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করেছে। ভাগীরথী হল গঙ্গার একটি শাখা নদী। এই নদীটি ফারাক্কা ব্যারাজের কাছে উৎপন্ন হয়ে দক্ষিণে প্রবাহিত হয়েছে। এই নদীটি মুর্শিদাবাদ জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এবং জেলাটিকে কম বেশি সমান দুই ভাগে ভাগ করেছে। ভারতের উত্তরাখণ্ড রাজ্যে হিমালয় থেকে উৎপন্ন একটি নদী হল ভাগীরথী। এই নদীটি গঙ্গার দুটি প্রধান ধারা বা উৎসের মধ্যে একটি ধারা। উৎস কোথায়? গোমুখ তুষারগুহা থেকে। দৈর্ঘ্য কত? 205 কিমি। অলকনন্দা নদীর সাথে মিলিত হওয়ার আগে নদীটি তার উৎস থেকে 205 কিলোমিটার প্রবাহিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, সমস্ত অ্যাসিডের জন্য সাধারণ উপাদান হল, অথবা সমস্ত অ্যাসিডের মধ্যে কোন উপাদানটি উপস্থিত থাকে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, হাইড্রোজেন। র্যাকটিফাইড স্পিরিট কি? 95.6% ইথাইল অ্যালকোহল এবং 4.4% পানির মিশ্রণকে র্যাকটিফাইড স্পিরিট বলে, খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখো, ডিডিটির পূর্ণরূপ কি? ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। টিএনটির পূর্ণরূপ কি? ট্রাইনাইট্রো টলুইন। সাবানের রাসায়নিক নাম কি? সোডিয়াম স্টিয়ারেট হচ্ছে সাবানের রাসায়নিক নাম। পেট্রোলের অপর নাম কি? গ্যাসোলিন। অ্যাকোয়ারেজিয়া বা অম্লরাজ কি? 1 মোল গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং 3 মোল গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণকে বলা হয় অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া। সোনা গলাতে এই অম্লরাজ ব্যবহার করা হয়। বেকিং পাউডার কি?
সোডিয়াম বাইকার্বনেট, অ্যালুমিনিয়াম সালফেট ও পটাশিয়াম হাইড্রোজেন টার্টারেটের মিশ্রণকে বেকিং পাউডার বলা হয়। লাফিং গ্যাস কি? নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলে। এটি একটি হাস্য উদ্দীপক গ্যাস। দার্শনিকের উল কি? জিঙ্ক অক্সাইড দার্শনিকের উল নামে পরিচিত। সাপের বিষে কোন ধাতুর অণু থাকে? জিঙ্কের অণু থাকে সাপের বিষে। কোন ধাতুর ওপর আঘাত করলে শব্দ হয় না? অ্যান্টিমনি ধাতুর ওপর আঘাত করলে শব্দ হয় না। সবচেয়ে সক্রিয় ধাতু কোনটি? পটাশিয়াম। বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিডের অপর নাম কি? সালফান। কোন ভারতীয় শাসক প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, হায়দ্রাবাদের নিজাম প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন। লর্ড ওয়েলেসলি ভারতে অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন। অধীনতামূলক মিত্রতা নীতির মতে যদি কোনো ভারতীয় শাসক ব্রিটিশদের সাথে একটি অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করেন, তাহলে তাকে তার ভূখণ্ডে ব্রিটিশ বাহিনীকে প্রবেশের অনুমতি দিতে হবে এবং তাকে ব্রিটিশ সেনাবাহিনীর রক্ষণাবেক্ষণের খরচও বহন করতে হবে। পরবর্তী প্রশ্ন, ড্যাশ হলেন সর্বকনিষ্ঠ রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপক, বা সর্বপ্রথম রাজীব গান্ধী পুরস্কার প্রাপক ব্যক্তির নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, অভিনব বিন্দ্রা। রাজীব গান্ধী খেলরত্ন ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার। পুরস্কারের নাম রাখা হয়েছিল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামে। 1991 সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। বিশ্বনাথন আনন্দ হলেন প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপক। স্পোর্টস শুটার অভিনব বিন্দ্রা হলেন রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের কনিষ্ঠ প্রাপক। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে হেবিয়াস কর্পাস বলতে কি বোঝায়? হেবিয়াস কর্পাস বলতে কি বোঝায়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, কোনো ব্যক্তিকে সশরীরে হাজির করা, এটাই হচ্ছে হেবিয়াস কর্পাস। হেবিয়াস কর্পাস হলো একটি আইনের আশ্রয় যার মাধ্যমে একজন ব্যক্তি আদালতে বেআইনি আটক বা কারাদণ্ডের বিষয়ে রিপোর্ট করতে পারেন। তিনি অনুরোধ করতে পারেন যে আদালত ব্যক্তির অভিভাবককে, সাধারণত একজন কারা কর্মকর্তাকে, বন্দীকে আদালতে আনার জন্য আটক রাখা বৈধ কিনা তা নির্ধারণ করতে। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন প্রাণীটি অতিবেগুনি রশ্মিকে দেখতে পায়, বা কারা অতিবেগুনি রশ্মিকে দেখতে পায়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, পাখি। পাখিরা অতিবেগুনি রশ্মিকে অনুভব করতে পারে। মৌমাছি, পাখি, এমনকি রেইনডিয়ার এবং ইঁদুরের মতো স্তন্যপায়ী প্রাণীসহ অনেক প্রাণী অতিবেগুনি আলো অনুভব করতে পারে। পরবর্তী প্রশ্ন, সন্ধ্যার সময় কোন বায়ু প্রবাহিত হয়? সন্ধ্যাবেলায় কোন বায়ু প্রবাহিত হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, সমুদ্র বায়ু প্রবাহিত হয়। পরবর্তী প্রশ্ন, প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি এর পুরো রূপ কি? প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসির সম্পূর্ণ নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, পলিভিনাইল ক্লোরাইড। প্লাস্টিক শিল্পে পিভিসি শব্দটি পলিভিনাইল ক্লোরাইডকে বোঝায়। পরবর্তী প্রশ্ন, মানুষের পেশিতে অবস্থিত প্রোটিনটির নাম কি? মানুষের পেশিতে অবস্থিত প্রোটিনটি হল অপশন সি, অ্যাক্টিন। তারপর কিছু কি পয়েন্টস লক্ষ্য করো। বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিডের অপর নাম কি? সালফান। প্রস্রাব থেকে যে গন্ধ আসে তা কিসের? অ্যামোনিয়ার। জীবকোষের কোথায় প্রোটিন সংশ্লেষিত হয়? প্রোটিন ফ্যাক্টরি খাত রাইবোজোমে 6 লক্ষ কোটি থেকে 10 লক্ষ কোটি প্রোটিন সংশ্লেষিত হয়। ধান গাছে কয়টি ক্রোমোজোম থাকে? 24টি ক্রোমোজোম থাকে। ব্যাঙে কয়টি ক্রোমোজোম থাকে? 22টি ক্রোমোজোম থাকে। তারপর দেখো ভাইরাসজনিত রোগগুলো কি কি? হাম, বসন্ত, পোলিও, ইনফ্লুয়েঞ্জা, জলাতঙ্ক, হারপিস, মাম্পস, এইডস, হেপাটাইটিস ইত্যাদি হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। ব্যাকটেরিয়াজনিত রোগগুলো কি কি? কলেরা, টাইফয়েড, কুষ্ঠ, যক্ষা, ডিপথেরিয়া, নিউমোনিয়া ইত্যাদি। মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে কি বলা হয়? জেরোফাইট বলা হয়। প্রোটোজোয়া শব্দের অর্থ কি? প্রথম প্রাণী। কোন পশু শব্দ করতে পারে না? জিরাফ কোনো শব্দ করতে পারে না। নিউমোনিয়া রোগের পরোক্ষ কারণ কি? গোলকৃমি। রাতের বেলা বিড়াল ও কুকুরের চোখ জ্বলজ্বল করে কেন? টেপেটোম নামক রঞ্জক কোষের কারণে। মস্তিষ্কের পর্দার বা আবরণীর নাম কি? মেনিনজেস। হৃৎপিণ্ডের পর্দার নাম কি? পেরিকার্ডিয়াম। ফুসফুসের পর্দার নাম কি? প্লুরা। যকৃতের পর্দার নাম কি? গ্লিসনস ক্যাপসুল। অস্থির পর্দার নাম কি? পেরিঅস্টিয়াম। তরুণাস্থির পর্দার নাম কি? পেরিকার্ডিয়াম।
স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একককে কী বলা হয়? নিউরন বলা হয়। রেচনতন্ত্রের গাঠনিক একককে কী বলা হয়? নেফ্রন বলা হয়। কঙ্কালতন্ত্রের গাঠনিক একককে কী বলা হয়? অস্থি বলা হয়। যকৃতের গাঠনিক একককে কী বলা হয়? হেপাটোসাইট বলা হয়। ফুসফুসের গাঠনিক একককে কী বলা হয়? অ্যালভিওলাই। মানবদেহে জলের পরিমাণ কত শতাংশ? 60% থেকে 70%। মানবদেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোনটি? হাইপোথ্যালামাস। কোন রস যা শর্করা ও আমিষ উভয়কে পরিপাক করে? অগ্নাশয় রস। মানুষের লালায় কোন এনজাইম থাকে? টায়ালিন। কোন জারক রস পাকস্থলিতে দুগ্ধ জমাট বাঁধায়? রেনিন। HCl কোন কোষ থেকে নিঃসৃত হয়? প্যারাইটাল কোষ থেকে HCl নির্গত হয়। পরবর্তী প্রশ্ন, কোন মুঘল যুবরাজ ভাগবত গীতার ফার্সি অনুবাদ করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, দারা শিকোহ ভাগবত গীতার ফার্সি অনুবাদ করেন। দারা শিকোহ ছিলেন মোগল সম্রাট শাহজাহান ও তার স্ত্রী মুমতাজ মহলের বড় পুত্র। ফার্সি ভাষায় দারা শিকোহর নামের অর্থ মহিমান্বিত। তিনি সর্বপ্রথম ফার্সি ভাষায় ভাগবত গীতা ও উপনিষদ অনুবাদ করেন। পরবর্তী প্রশ্ন, মুসুলিপত্তনমে ফরাসি কারখানা স্থাপনে অনুমতি দিয়েছিলেন কে? কে মুসুলিপত্তনমে ফরাসি কারখানা স্থাপনের অনুমতি দিয়েছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, আবদুল্লাহ কুতুব শাহ। পরবর্তী প্রশ্ন, ক্যাসপেড বদ্বীপের আকৃতি কেমন? ক্যাসপেড বদ্বীপের আকৃতি কেমন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, করাতের দাঁতের মতো ক্যাসপেড বদ্বীপের আকৃতি। তার সঙ্গে মনে রাখবে মিসিসিপি নদীর বদ্বীপের আকৃতি কীরকম? মিসিসিপি নদীর বদ্বীপের আকৃতি হচ্ছে পাখির পায়ের মতো। পরবর্তী প্রশ্ন, কোনটি সার্বজনীন দ্রাবক রূপে পরিচিত? কাকে সার্বজনীন দ্রাবক বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, জল হচ্ছে সার্বজনীন দ্রাবক। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় রাজা নেপোলিয়ানকে ভারত থেকে ইংরেজদের বিতাড়িত করতে অনুরোধ করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, টিপু সুলতান। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতবর্ষে সুপ্রিম কোর্ট কবে গঠিত হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, 1950 সালে স্বাধীন ভারতবর্ষে সুপ্রিম কোর্ট গঠিত হয়েছিল। সুপ্রিম কোর্ট 1950 সালের 26শে জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল। 124 ধারাতে সুপ্রিম কোর্টকে সংবিধানের অভিভাবক এবং প্রতিভু হিসেবে উল্লেখ করা হয়েছে। সুপ্রিম কোর্ট সংবিধানের ব্যাখ্যাকর্তা বা ব্যাখ্যাতা। সুপ্রিম কোর্ট সংবিধানের রক্ষক। সুপ্রিম কোর্টের মতে 32 নং ধারাটি সংবিধানের হৃদয় ও আত্মা। 1950 সালের আগে সুপ্রিম কোর্ট ভারতের ফেডারেল কোর্ট হিসেবে পরিচিত ছিল। ভারতের ফেডারেল কোর্ট 1937 সালের 1 অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল। সুপ্রিম কোর্টের ট্যাগলাইনটি হল যত ধর্মস্তত জয়। পরবর্তী প্রশ্ন, কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী লিখেছিলেন? কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী লিখেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, বাবর। মুঘল সম্রাট বাবর তার আত্মজীবনী বাবরনামা লিখেছিলেন। প্রথম মুঘল সম্রাট এবং মোগল রাজবংশের প্রতিষ্ঠাতা। বাবর ভারতে বারুদ নিয়ে এসেছিলেন। বাবর তুজুকি বাবরি তুর্কি ভাষায় লিখেছিলেন। তিনি প্রথম মুঘল সম্রাট যিনি জিহাদ ঘোষণা করেছিলেন এবং গাজী উপাধি গ্রহণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, হাইড্রোজেন পরমাণুর কয়টি আইসোটোপ আছে? হাইড্রোজেন পরমাণুর মোট 3টি আইসোটোপ আছে। হাইড্রোজেনের আইসোটোপগুলি হল প্রোটিয়াম, ডিউটেরিয়াম ও ট্রিটিয়াম। হাইড্রোজেনের 3টি পরিচিত আইসোটোপ রয়েছে, যার প্রতিটি পারমাণবিক সংখ্যা যথাক্রমে 1, 2, 3 রয়েছে। এগুলোর নাম দেওয়া হয়েছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। আমাদের দেশের নিচের কোন স্থানটি শীতল মরুভূমি? আমাদের দেশের নিম্নের কোন স্থানটি শীতল মরুভূমি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, লাদাখ। লাদাখ হিমালয় অঞ্চলে অবস্থিত ভারতের একমাত্র শীতল মরুভূমি। পরবর্তী প্রশ্ন, কোন বাহমনি শাসক গুলবর্গা থেকে বিদরে রাজধানী স্থানান্তরিত করেন? কোন বাহমনি শাসক? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, আহম্মদ শাহ আলী গুলবর্গা থেকে বিদরে তার রাজধানী স্থানান্তরিত করেন। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন কোন দেশে অবস্থিত? পৃথিবীর বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন কোন দেশে অবস্থিত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ইংল্যান্ডে অবস্থিত। ইংল্যান্ডের কেওয়ের রয়্যাল বোটানিক্যাল গার্ডেন বিশ্বের বৃহত্তম জীবন্ত উদ্ভিদ সংগ্রহের আবাসস্থল, যা বিশ্বের বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন হিসেবে পরিচিত। পরবর্তী প্রশ্ন,
পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপন্ন হয়? পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদন করা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, কোচবিহারে। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি ভারতের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়? নিম্নের কোনটি ভারতের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, নালন্দা বিশ্ববিদ্যালয়। বর্তমান রাজগীর বিহারে অবস্থিত, যেটি ভারতে অবস্থিত, নালন্দা ছিল বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি এবং ইউনেস্কো নালন্দা মহাবিহারের ধ্বংসাবশেষ ঘোষণা করেছিল একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? কুমারগুপ্ত। নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? প্রথম কুমারগুপ্ত। অদন্তপুরী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? গোপাল। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ধর্মপাল। জগদ্দল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রামপাল। পরবর্তী প্রশ্ন, সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয়? সিগারেট লাইটারে বিউটেন গ্যাস ব্যবহৃত হয়। লাইটারগুলিতে জ্বালানি হিসেবে একটি তরল পেট্রোলিয়াম গ্যাস বিউটেন থাকে। অন্যান্য লাইটার যেমন সিগারেট লাইটারগুলিতে তরলের আধারে একটি লঘু তরল, একটি দাহ্য গ্যাস যেমন প্রোপেন বা বিউটেন, একটি ভাল্ব এবং একটি জ্বলন যন্ত্র থাকে। বিউটেন হল হাইড্রোকার্বন এবং একটি অত্যন্ত দাহ্য, বর্ণহীন, গন্ধহীন, সহজেই তরলীকৃত গ্যাস। পরবর্তী প্রশ্ন, চণ্ডীগড়ের বিখ্যাত রক গার্ডেনের প্রতিষ্ঠাতাকে? চণ্ডীগড়ের বিখ্যাত গার্ডেন রক গার্ডেনের প্রতিষ্ঠাতাকে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, নেকচাঁদ সাইনি। পরবর্তী প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল মানব উন্নয়ন? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল মানব উন্নয়ন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল মানব উন্নয়ন। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1992 সালের 1 এপ্রিল শুরু হয়েছিল। এই পরিকল্পনার নথিটি 1992 সালের মে মাসে অনুষ্ঠিত জাতীয় উন্নয়ন পরিষদের 44তম মিটিংয়ে অনুমোদিত হয়েছিল। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কর্মসংস্থান, দারিদ্র্যমোচন এবং ন্যায় বিচারের ওপর জোর দেওয়া হয়। পরিকল্পনাটি কৃষি উৎপাদনে স্বনির্ভরতা এবং প্রতিরক্ষার ওপরেও আলোকপাত করে। পরবর্তী প্রশ্ন, কে ভারতের 4 কোণে 4টি বৌদ্ধ মঠ নির্মাণ করেছিলেন? কে ভারতের 4 কোণে 4টি বৌদ্ধ মঠ নির্মাণ করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, শঙ্করাচার্য। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে।